নমস্কার বন্ধুরা, আবার এসে গেলাম কিছু সোজাসাপটা কথা বলার জন্য। আমরা যেটা দেখেছি সেটা আমরা বলছি। এটা তখন আমরা ছোটোবেলার ঘটনা, অনেক ছোট ছিলাম। সেই ঘটনাগুলো তখন অত ব্যাখ্যা তখন জানতাম না, অত কিছু বুঝতাম না। যা দেখেছি সেগুলো আমরা আলোচনা করছি। তা 67-এ তো যুক্তফ্রন্ট এলো অজয় মুখার্জি সাহেবের বাবুর নেতৃত্বে। মাননীয় জ্যোতি বসু তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। কিন্তু আপনাকে আগেই বললাম যে প্রায় 15-16টা দল ছিল, বিভিন্ন জায়গায় তাদের পকেট ছিল, ইনফ্লুয়েন্স ছিল। সিপিএমের তখন থেকে লক্ষ্য ছিল যে কি করে আমরা একচ্ছত্র ক্ষমতা পাব, মানে ক্ষমতা বিস্তার করে, আধিপত্য বিস্তার করে। ওই আপনাদের কিসব বললেন না, ডায়ালেকটিক মেটেরিয়ালিজম বা দ্বন্দ্ববাদ, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, সেসব অনেক কিছু আছে। এরা খুব পণ্ডিত মানুষ, অনেক কিছু বুঝেছেন। একচ্ছত্র হওয়া চাই, সর্বহারার এক না একতন্ত্র, সেটা নাই হোক, পার্টির এক না একতন্ত্র হওয়া চাই, ডিক্টেটরশিপ অফ দ্য পার্টি। মানে আপনারা যারা জানেন, শরিকি হলেই গোলমাল। যাদের শরিকি সম্পত্তি আছে গ্রামের দিকে তারা জানেন পুরনো বাড়ি ভেঙে পড়ছে, কারণ শরিকির বিবাদ আছে। এখানে সে শরিকি বিবাদ শুরু হলো। তার জন্য কি দরকার ছিল? প্রথম হচ্ছে পুলিশ। প্রথম থেকেই সবার টার্গেট ছিল পুলিশকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা। পুলিশ যে একটা স্বাধীনভাবে কাজ করবে, কোনো চুরি হলে চোরকে ধরবে, ডাকাতি হলে যে বদমাইশি করছে, ডাকাতি করছে তাকে ধরবে, তা না। পুলিশ আমি যা বলবো, আমি যাকে ধরতে বলবো তাকে ধরবে, আমি যাকে মারতে বলবো তাকে মারবে, আমি যাকে ছাড়তে বলবো তাকে ছাড়বে। এই একটা প্রক্রিয়া, যেটাকে আপনারা এখন বলেন দলদাস, তাই তো? দলদাস, সেটা শুরু হলো সেই সময় থেকে। প্রথমেই পুলিশকে ইউনিয়ন করার অধিকার দেওয়া হলো। ফলে এখন পুলিশটা হচ্ছে একটা সংঘবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ, শান্তি শৃঙ্খলা রক্ষা কর্মী। এখন ইউনিয়ন হওয়া মানে, ধরুন কনস্টেবল, সে তো সবসময় তার থানার হাবিলদারের কথা শুনবে, হাবিলদার আবার ওসির কথা শুনবেন, ওসি আবার এসপির কথা শুনবেন, এসপি আবার ডিজির কথা শুনবেন। চেন অফ কমান্ড আছে এখানে। তখন শুরু হলো কি, যে সিপিএমের ইউনিয়ন যখন হবে, তার যে নেতা, সেই তখন মুন্ডের কর্তা হয়ে বসে। আমার মনে আছে খুব সম্ভব গাজল থানার ওসি বা কিছু একটা পুলিশকর্মী এসে সেই সময় বিধানসভায় একবার হামলাও করেছিল। আপনারা যদি পুরনো খবরের কাগজ থাকে দেখতে পারেন, যতদূর মনে হয় গাজল থানা, ওই সময় কিছু একটা ঘটনা ঘটেছিল, ফলে পুলিশরা বিক্ষুব্ধ হয়ে এসে ওসিকে নিয়ে কিছু একটা গোলমাল হয়েছিল। আমার এক্ষুনি পুরো ঘটনাটা মনে নেই, তবে একদল পুলিশ এসে বিধানসভায় হামলাও করেছিল। তারপর তারা তদন্ত কমিটিও হয়েছিল। তো দেখা গেল বেছে বেছে যারা সিপিএমের ইউনিয়নের বিরোধী, তাদেরই শাস্তিতে দেওয়া হলো, অন্য জায়গায় ট্রান্সফার করা হলো। তো পুলিশও আস্তে আস্তে বুঝে গেল, এভরিবডি নোজ হুইচ সাইড অফ দ্য ব্রেড ইজ বাটার। পুলিশও তো মানুষ, তাদেরও তো ফ্যামিলি আছে। সবসময় শাস্তির খাড়া মাথায় থাকে, ট্রান্সফার একটা ব্যাপার আছে। কাউকে বলে দেওয়া হলো তুমি আজ বড়বাজারে আছো, কাল তোমাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেওয়া হলো। হয়তো এটা হবে না, কারণ এটা কলকাতা পুলিশ, ওটা 24 পরগনা পুলিশ, বা এই ধরনের কিছু ব্যাপার। আর একটা ব্যাপার আছে, পুলিশের মধ্যে কে কোথাও ভালো পোস্টিং পাবে, এগুলোর ব্যাপার আছে। ভালো পোস্টিং মানে কি, যাকে লাইন পোস্টিং আর স্টাফ পোস্টিং বলে। ধরুন একটা থানার ওসি হলে তার যে ক্ষমতা, আপনাকে এখন যদি স্টাফ পজিশনে পাঠিয়ে দেয়, বলে ইউ আর ইনচার্জ অফ হোমগার্ডস অর ইউ আর ইনচার্জ অফ অর্গানাইজেশন পলিসি, সেটা স্টাফ পজিশন হয়ে গেল, ক্ষমতা তো নেই। সকাল বিকাল অফিসে যাবেন, কাজ করবে, চলে আসবে। একটা এরিয়ার ডিআইজি, ধরুন দুটো পোস্ট আছে, ডিআইজি একটা রিজিয়নের ডিআইজি, সে দণ্ডমূর্তির কর্তা। আর আপনাকে যদি বলে দেওয়া যায় ইউ আর ডিআইজি in charge of, let us say, police training college, or you are DIG in charge of organization planning,
তাহলে আপনাকে হয়তো ভবনে বা কোথাও গিয়ে বসে কলম বুঝতে হবে। এগুলো ব্যাপার আছে একটা, এগুলো খুব গায়ে লাগে, কারণ ভবিষ্যৎ প্রমোশনের উপর নির্ভর করে আপনি কতগুলো লাইন পজিশন পেয়েছিলেন। আবার থানার উপর নির্ভর করে। আমি গল্প শুনেছি, পুলিশ কর্মচারীদের কাছ থেকে গল্প শুনেছি, কিছু কিছু পোস্টিং থাকে লুক্রেটিভ পোস্টিং। ধরুন বড় বাজার, ধরুন পোর্ট এরিয়া, এখানে প্রচুর দুপয়সা ব্যবস্থা আছে। আর ওরাই বলতেন, পুলিশের কর্মচারী বলতেন যে যাদের হয়তো মেয়ের বিয়ে সামনে আসে বা যখন হয়তো কেউ রিটায়ার্ড হতে যাবেন, তার আগের পোস্টিংটা তার ওইসব জায়গায় হতো যাতে কিছু আমদানি হয়। আর পুলিশ বন্ধুরা ভাই, আপনার বলছি না, মানে এটা ঘটনা শুনেছিলাম, আমি সত্যি মিথ্যা জানি না, আমার বিরুদ্ধে আবার কেস দেবেন না প্লিজ। স্যার বুঝতে পারছেন, একজন কনস্টেবলকে যদি বলা হয় যে তোমাকে কাজ হচ্ছে হাইকোর্টের সামনে গিয়ে গাড়ি পাহারা দেওয়া, আর একজন কনস্টেবলকে যদি বলা হয় আপনি বড়বাজারে গিয়ে বা চিতপুরে গিয়ে হওয়া, আপনি জিজ্ঞেস করে দেখুন তারা কোনটা পছন্দ করবে। তাহলে পুলিশের মধ্যে আস্তে আস্তে ওই দুর্নীতি ঢুকলো, বা ওই সুবিধা নেওয়ার জিনিস হলো, ইউনিয়ন রান্নাঘরতে আরম্ভ করলো, কাকে কোথায় পোস্টিং দেওয়া হবে। আপনি হয়তো নজরুল ইসলাম সাহেবের গল্প শুনেছেন হয়তো, তাকে দেখবেন উনি প্রতিবাদ করে এসছেন, এমন মামলাও করেছেন সরকারের বিরুদ্ধে, শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে ওকে 1 টাকা মনে হয় মানহানির মামলা রায় দিয়েছিলেন নামের গল্প আছে। ভদ্রলোক কোনোদিন কিন্তু এই লাইন পোস্টিং পান, ওনাকে বরাবর রাইটার্স বিল্ডিং বা ভবানী ভবনে রেখে দেওয়া হয়েছে। এই একটা ব্যাপার। এখন পুলিশকে কন্ট্রোল করবে কে? সুতরাং পার্টির যে ডিস্ট্রিক্ট ইনচার্জ সেক্রেটারি আছেন, তিনি কাউকে দায়িত্ব দিলেন, তুমি গিয়ে পুলিশ সুপারের সঙ্গে তোমার কন্ট্যাক্ট। পাড়ার যে লোকাল কমিটির ইনচার্জ আছে, যাকে এলসি মেম্বার বা সেক্রেটারি, তার দায়িত্ব হচ্ছে সেই এলাকার থানার ও আইসির সঙ্গে যোগাযোগ রাখা, কন্ট্রোল করা, কাকে ধরতে হবে, কাকে ছাড়তে হবে। আপনি তখন মামলা নিয়ে হয়তো কোনো কেস হয়েছে, আপনার জেনুইন কেস হয়েছে, আপনি যাবেন, শুনতে হবে এক কথা, এলসির কাছ থেকে লিখে আনবেন। এটা হলো পুলিশকে কন্ট্রোল করা। সেকেন্ড হচ্ছে এই শরিকগুলোকে, বলে না শরিকিতে ঝামেলা, আপনাদের যাদের বাড়িতে শরিকি আছে, পুরনো জমিদার বাড়ি বা পুরনো বড় বাড়ি, তারা বোঝেন এগুলো। বড় শরিক, ছোট শরিক, পুকুরে জাল ফেললেই অমনি সব শরিকরা এসে হাজির হয়ে যায়। কে কটা মাছ ভাগ করবে, কে কোন বড় মাছটা নেবে, কে ছোট মাছটা নেবে, কে বলে বসে এই আগের রোববার অমুক ওই শরিকের জামাই এসে বন্ধু বান্ধব নিয়ে এসে 5 কেজি মাছ ধরে নিয়ে গেছে, সেটা কাটো এখন। বিশাল ঝামেলা, শরিক মানে ঝামেলা, বুঝলেন না? এই যে সিপিএম এর আন্ডারে ধরুন আরএসপির কোথায় পাওয়ার ছিল? চা বাগানগুলোতে আরএসপি ছিল। আপনি যদি গোসা বা ক্যানিং সাইডে যান, আরএসপির পাওয়ার ছিল। এসইউসি ছিল ধরুন জয়নগর, কুলতলি, ওই এলাকাগুলোতে এসইউসির ক্ষমতা ছিল। সিপিআই ছিল বরানগর বা আরো এলাকার পকেট ছিল। রাম চ্যাটার্জি বাবুর ছিল তারকেশ্বর, তিনি তারকেশ্বরে ছিলেন। ফরওয়ার্ড ব্লক ছিল, হ্যাঁ তাদেরও ছিল, তাদের ওই দিনহাটা বা পশ্চিম দিনাজপুর, মালদায় কিছু জায়গায় ছিল ক্ষমতা। এখন সিপিএম চেষ্টা করলো কি এইগুলোকে শরিকে হাঁটা, শরিকে ক্ষমতা কর, ফলে শরিক সংঘর্ষ বেঁধে গেল। এই যে বর্তমানে আপনি যা দেখছেন সেটা সূত্রপাত তখন শুরু হলো। মানে তো সিপিএম এর লোক সে গিয়ে হয়তো আরএসপি লোককে পিটিয়ে এলো বা তার গোলা জ্বালিয়ে দিয়ে এলো, ঘটনা। মানে বাড়ি ঘিরে ধরে রাখলো, খড়ের গাদা আগুন দিয়ে সেখানে বাড়িটাকে গ্রামের বাড়ি বসে নি, লোক মারা গেল। এরকম ঘটনা ঘটেছে কুলতলি, জয়নগর, ওইসব জায়গায়। সে বিচারও হয়েছিল হাইকোর্টে বহুদিন ধরে, শাস্তিও কেউ পেয়েছিলেন। বিস্তীর্ণ জায়গায় এরকম শরিকি সংঘর্ষ শুরু হলো। কাগজ খুললেই দেখা যেত অমুক জায়গায় হয়েছে, তমুক জায়গায় হয়েছে। এতে গোলমাল দেখা গেল। তার মধ্যে আবার কিছু দল পরিবর্তন হলো, কেউ কেউ ছেড়ে চলে গেলেন, অন্যদিকে গেলেন, ফলে কিছুদিনের পরেই মন্ত্রিসভা ভেঙে গেল। খুব সম্ভব ধরমবীর সাহেব
বা ধাওয়ান সাহেব তখন রাজ্যপাল ছিলেন, আমার ঠিক মনে নেই কে, ধর্মবীরা না ধাওয়ান সাহেব, খুব সময় ধর্মবীর সাহেব তখন ছিলেন। রাষ্ট্রপতি শাসন চালু হলো। তারপর আবার 69 ইলেকশন হলো, তাতে সিপিএম একা ক্ষমতা এলো, লেফট ফ্রন্ট। আবার কিছু একটা গোলমাল হয়তো আমার হিস্ট্রি মনে পড়ছে না, খুব সময় 67 আর 69 দুবার নির্বাচন হয়েছিল। তারপরে মনে হয় এখানে রাষ্ট্রপতি শাসন চালু হয়েছিল, কারণ অজয় মুখার্জি সাহেবও বাবুও উনি একবার বলেইছিলেন যে এটা হচ্ছে অসভ্যদের সরকার, দুর্বৃত্তদের সরকার। মানে তিনি অনশনও করেছিলেন, যতদূর মনে হয় তিনি নিজে মুখ্যমন্ত্রী, তিনি সরকারের বিরুদ্ধেই অনশন করেছিলেন। কয়েকদিন করেছিলাম ঠিক মনে নেই, 5 দিন বা 7 দিন বা কিছু হয়েছিল। সেটা বিরাট খারাপ অবস্থা। তো তা তিনি মুখ্যমন্ত্রী, তিনি কিছু কন্ট্রোল করতে পারছেন না, কারণ স্বরাষ্ট্রটা পুরোপুরি জ্যোতিবাবুর হাতে। আর যারা জ্যোতিবাবুকে চেনেন, আমার বেশি কিছু বলা দরকার নেই, অনেকে তাকে শ্রদ্ধা করে, ভদ্রলোক মারা গেছেন, তাকে নিয়ে কেন বাজে কথা বলি। যাই হোক, এই গোলমালটা শুরু হলো, সরকার আবার ভেঙে গেল 69 69 সালে কিছুদিন, মানে 10 মাস চলেছিল বা 15 মাস চলেছিল, সরকার আবার ভেঙে গেল, আবার রাষ্ট্রপতি শাসন চালু হলো। মানে দুবার ক্ষমতা এলো 67 69-এ, এবং যে বীজটা, যে হিংসার বীজটা, যে আজকে যেটা ময়ূরে পরিণত হয়েছে, সেই বীজটা তখন বপন করা হয়েছিল, যে শত্রু তুমি ভার্সেস আমি ভার্সেস তুমি। মানে আমরা যে একটা রাজনীতি করছি, আলোচনার রাস্তা আছে, একটা পরিসর আছে, মতামত আলাদা হতে পারে, আমরা একরকম মতবাদ, তোমার একরকম মতবাদ, চলবে না। হয় তুমি আমার পক্ষে এসো, অথবা তোমাকে আমি সরিয়ে দিই, তোমাকে দাবি রাখ, তোমাকে আমি থাকতে দেবো না, গ্রামে থাকতে দেবো না, দরকার হলে জানে মেরে দেবো। এই যে জিনিসটা হচ্ছে, যে আমি যা বলবো সেটাই মানতে হবে, আমার কথায় বেদবাক্য, আমার কথায় গসপেল ট্রুথ। হয় তুমি আমার পক্ষে, অথবা তুমি আমার শত্রু। আইদার ইউ আর ফর মি অর ইউ আর মাই এনিমি। আই হ্যাভ টু ডিস্ট্রয় ইউ, আই হ্যাভ টু ডিস্ট্রয় ইউ। আইদার ইউ ওবে মি অর আই উইল ডিস্ট্রয় ইউ। এই ডিকটামটা তখন চালু হয়। বেশটা মানে কি, ধান, কার বিপক্ষ দলের ধান হয়েছে বা ক্ষেতে ফসল হয়েছে, কেটে দিয়ে এলো, পুকুরে মাছ আছে, ফল জল দিয়ে দিল, খড়ের গাদা আছে, আপনারা জানেন গ্রামের দিকে গ্রামে খড়ের গাদা থাকে, ঘরের বাইরে বা গোলা যেখানে থাকে, আগুন লাগিয়ে দিয়ে এলো। পরে হচ্ছে প্রাণে মেরে ফেলা হলো অজস্র লোককে। এই যে খুনোখুনি, এই যে হিংসা, এই যে একচ্ছত্রবাদ, এই যে আমি ভার্সেস আমার এনিমি, এই নীতিটা শুরু হলো 67 to 69 ওই পিরিয়ড। তা আগে পর্যন্ত রাজনীতি এতটা ছিল না। ঠিক আছে, আমি কংগ্রেস করে পাড়ায় আমরা দেখেছি, ও কংগ্রেস, জানতাম আমরা কে কোন পার্টি করে, ও কংগ্রেস করে বা ও সিপিএম করে, কিন্তু রকম যখন আড্ডা মারতাম, আমরা একই সঙ্গে আড্ডা মারতাম। মানে আমি তখন আড্ডা মারার বয়সে ছিলাম না, দেখতাম আর কি। বা হয়তো খুব বেশি হলে ওই রকটা ওই পার্টির লোকেরা বসে, ওখানে কংগ্রেসে ছিলাম, জানতাম পাড়া কে কোন পার্টি করে বা কে কোন দলে আছে, কিছু এসে চলো, সবাই খেলার সময় খেলা হতো, ওই করা হতো, সব করা হতো। এই ক্ষমতার গন্ধ যখন পেয়ে গেল, আমাদের একচ্ছত্র ক্ষমতা আছে, একচ্ছত্র, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী, সেই পলিসি, মেরা ঝান্ডা রাহেগা উচ্চা। এই যে শরিকি ব্যাপারটা শুরু হলো, এটাই মানে এই যে বাংলায় আজকে এত হিংসা দেখছি, এত মায়ের চোখের জল দেখছি, এত লোক অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে, কত লোক বিধবা হলেন, কত শিশু তরুণ তাদের বাবা মাকে ছোটবেলায় হারালো, সব সূত্রপাত হয়েছিল ফ্রম 67 69 ওই পিরিয়ড। বাংলার রাজনীতি একটা অন্যদিকে মোড় নিল, টার্নিং ইভেন্ট, এটাকে বলে টার্নিং ইভেন্ট। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন হিস্ট্রি। যে একটা নতুন চিন্তাধারা, সর্বগ্রাসী চিন্তাধারা, যেটা আমরা পরে আরো আলোচনা করব। এর পরেরটা আমরা আলোচনা করব অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে। সেই সময় আরেকটা জিনিস ঘটছিল, নকশাল আন্দোলন। আমরা আলোচনা করুন, কমেন্ট করুন,
ভালো লাগলে বলুন, শেয়ার করুন। নমস্কার।